হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অ্যালকিল হ্যালাইডের ধাতুর সাথে বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইডের ধাতুর সাথে বিক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি RX অ্যালকিল হ্যালাইড M একটি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তারা RM এই ধরনের একটি যৌগ গঠন করে, যে যৌগতে কার্বনের সঙ্গে ধাতুর বন্ধন থাকে। তাহলে যে সকল জৈব যৌগে কার্বনের সঙ্গে ধাতুর সরাসরি বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে, এই রকম জৈবগুলোকে আমরা জৈব ধাতব যৌগ বলি। ইংলিশে বলা হয় অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড জৈব ধাতব যৌগ বলা হয়। এক্সাম্পল CH3MgCl। আমরা দেখতে পাচ্ছি কার্বনের সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর বন্ধন আছে, কার্বনের সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর বন্ধন রয়েছে, সমযোজী বন্ধন। CH3 লিথিয়াম, CH3 হোল টুয়াইস CuLi, এটা হচ্ছে ডাইমিথাইল লিথিয়াম ডাইমিথাইল কিউপ্রেট। আমরা এখানে আরও কতগুলো যৌগর কথা লিখেছি, যেখানে CH3O-Na+, এইখানে অক্সিজেনের সঙ্গে ধাতু যুক্ত আছে, অর্থাৎ এইটি কিন্তু জৈব ধাতব যৌগ নয়। CH3COO-Na+, অনুরূপভাবে এই যৌগটিও জৈব ধাতব যৌগ নয়। আমরা প্রথমে যে ধাতুটির সঙ্গে বিক্রিয়ার কথা আলোচনা করব সেটা হলো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি RX, এখানে হচ্ছে এক্সটা তড়িৎ ঋণাত্মক -ডেল্টা আর প্লাস ডেল্টা, ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে, শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়া করানো হচ্ছে, তার ফলে উৎপন্ন হচ্ছে RMgX। এটি গ্রিগনার্ড প্রথম বানিয়েছিলেন বলে এই বিকারকের নাম গ্রিগনার্ড বিকারক, এবং এই বিকারকটি একটি গুরুত্বপূর্ণ বিকারক, কারণ এই বিকারকের সাহায্যে আমরা প্রায় সমস্ত রকম জৈব যৌগ প্রস্তুত করতে পারবো। এই বিকারকটার গঠন আজও জানা যায়নি। এই বিকারকটিকে দ্রবণ অবস্থাতে পাওয়া যায়, কঠিন অবস্থায় পাওয়া যায় না। তবে RMgX এই সংকেত যদি আমরা লিখি তাহলে এর সমস্ত বিক্রিয়াগুলোকে ব্যাখ্যা করা যায়। এই গ্রিগনার্ড বিকারকটির আবিষ্কারের ফলে জৈব যৌগ সংশ্লেষণ খুব সহজ হয়ে যায়, তাই বৈজ্ঞানিক গ্রিগনার্ডকে নোবেল পুরস্কারও দেওয়া হয় এই বিকারকটা আবিষ্কার করার জন্য। আমরা এই গ্রিগনার্ড বিকারক প্রস্তুতির সম্পর্কে কয়েকটা বিষয় নোট করব। সেটি হলো RX, এখানে X যেটি হেলোজেন সেটি ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন। X ফ্লুরিন হলে হবে না, কারণ কার্বন ফ্লুরিন বন্ধন যথেষ্ট শক্তিশালী এবং এই বন্ধন ম্যাগনেসিয়াম দ্বারা বিভাজিত হয় না, অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বন ফ্লুরিন বন্ধন ভাঙতে পারবে না, অর্থাৎ গ্রিগনার্ড রিএজেন্ট যেটা আমরা বলছি সেটা কিন্তু অ্যালকাইল ফ্লুরাইড থেকে প্রস্তুত করা যাবে না। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে নেচার অফ বন্ড ইন গ্রিগনার্ড রিএজেন্ট। এই গ্রিগনার্ড বিকারকের বন্ধনটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং ম্যাগনেসিয়াম বন্ধনটা সমযোজী, আর ম্যাগনেসিয়াম আর এক্সট্রা তড়িৎযোজী বন্ধন। এইখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা ম্যাগনেসিয়ামের চাইতে অনেক বেশি, তাই এইখানে -ডেল্টা এবং ম্যাগনেসিয়ামের উপরে +ডেল্টা, অর্থাৎ এটি একটি ধ্রুবীয় সমযোজী বন্ধন, এবং কার্বনের উপরে -ডেল্টা থাকার জন্য এই গ্রিগনার্ড বিকারক একটি কার্বো অ্যানায়নের উৎসরূপে কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবীয় সমযোজী বন্ধন, আর এই বন্ধনটা আয়নিক, এখানে কার্বনের উপরে ঋণাত্মক আধান বহন করে বলে গ্রিগনার্ড বিকারক কার্বো অ্যানায়নের একটা ভালো উৎসরূপে কাজ করে, অর্থাৎ এ যখনই রিঅ্যাকশান করবে গ্রিগনার্ড বিকারক তখন কার্বো অ্যানায়ন রূপে বিক্রিয়া করবে। আমরা আর একটা জিনিস এখানে লক্ষ্য করব, সেটা হলো বিক্রিয়ার পূর্বে, অর্থাৎ এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি কার্বনের উপরে ধনাত্মক আধান এবং হেলোজেনের উপরে ঋণাত্মক আধান, এবং বিক্রিয়ার পরে কার্বনের উপরে ঋণাত্মক আধান চলে এসেছে। বিক্রিয়ার পূর্বে কার্বনের উপরে আংশিক ধনাত্মক আধানযুক্ত ছিল, কিন্তু বিক্রিয়ার পরে কার্বন পরমাণু আংশিক ঋণাত্মক আধানযুক্ত হয়েছে, অর্থাৎ আর এর উপস্থিতির আধানের পরিবর্তন ঘটে। এই কথাটাকে, এই জিনিসটাকে আমরা ইংলিশে বলা হয় রিভার্সাল অফ পোলারিটি। একে জার্মান ভাষায় বলে আমপ্লং। তাহলে আমরা দেখতে পারলাম যে
গ্রিগনাট বিকারক প্রস্তুতির সময় আর এর ধনাত্মক আধানগ্রস্ত ছিল এবং এটি প্রস্তুতি করার পরে আর এর আধান ঋণাত্মক হয়ে গেল, অর্থাৎ তার পোলারিটি ধ্রুবীয়তার পরিবর্তন ঘটেছে। এইটাকে বলা হয় আম্পলং, যার মানে হচ্ছে রিভার্সাল অফ পোলারিটি। গ্রিগনাট বিকারকগুলো ইথার মাধ্যমে স্থায়ী হয় এবং আমরা তাই তাদেরকে ইথার মাধ্যমে প্রস্তুত করি। ইথার মাধ্যমে স্থায়ী হয় তার কারণ হিসাবে বলা হয়েছে যে RMgX এইখানে ম্যাগনেসিয়ামের অষ্টক পূর্ণ হয়নি, ইথারের লোন পেয়ার রয়েছে, অসমযোজী বন্ধন গঠন করছে ম্যাগনেসিয়ামের সাথে, তার ফলে ম্যাগনেসিয়াম পরমাণুর অষ্টক পূর্ণ হয়েছে এবং এর স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। এই কারণের জন্য আমরা দেখে থাকি যে গ্রিগনাট বিকারক ইথার মাধ্যমে খুবই স্থায়ী হয়। এখন আমরা দেখব যে গ্রিগনাট বিকারকের বিভিন্ন বিক্রিয়াগুলো, যে বিক্রিয়াগুলোতে গ্রিগনাট বিকারক অংশগ্রহণ করে। প্রথম যে বিক্রিয়াটার কথা বলবো সেটি হলো আম্লিক হাইড্রোজেন পরমাণুর সাথে গ্রিগনাট বিকারকের আর আধানটা মাইনাস, এই যে কোনো আম্লিক হাইড্রোজেন পরমাণুযুক্ত যৌগের সঙ্গে যুক্ত করে আম্লিক হাইড্রোজেনটাকে নিজে নিয়ে নেবে, অর্থাৎ অ্যালকেনে পরিণত হবে। আর আমরা নিম্নের যৌগগুলোর সঙ্গে বিক্রিয়া করাবো, এদের প্রত্যেকেরই আম্লিক হাইড্রোজেন পরমাণু আছে। যেমন জলের সঙ্গে বিক্রিয়া করে আমাদের RH উৎপন্ন হয়েছে, অ্যালকেন উৎপন্ন হয়েছে। এই জন্য গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে ইথারকে শুষ্ক হতে হবে। আমরা জানি যে ইথার জল শোষক পদার্থ, তাই যদি ইথারে জল থাকে তাহলে উৎপন্ন গ্রিগনাট বিকারক ওই ইথারে উপস্থিত জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেনে পরিণত হয়ে যাবে, অর্থাৎ আমরা গ্রিগনাট বিকারক পাবো না, অ্যালকেন পাবো। দ্বিতীয়র সঙ্গে বিক্রিয়া করলে RD উৎপন্ন হবে। আমরা এই বিক্রিয়াটার একটা প্রয়োগ দেখতে পাচ্ছি, আমাদের রূপান্তর করতে বলেছে CH4 মিথেন থেকে CH3D। তাহলে আমরা মিথেনকে প্রথমে ক্লোরিন ও বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে CH3Cl এ পরিণত করলাম। ম্যাগনেসিয়াম শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া করালে হলো গ্রিগনাট বিকারক CH3MgCl, এরপর D2O দিয়ে দিলে আমরা পেলাম CH3D, অর্থাৎ আমরা মিথেন থেকে CH3D এই রূপান্তরটি করতে পারলাম এই বিক্রিয়াটার মাধ্যমে। নেক্সট আমরা চলে আসছি, যদি কোনো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে এই হাইড্রোজেনটি আম্লিক বলে ওই হাইড্রোজেনটিকে টেনে নেয় আর বাকি OC2H5 এরকম গঠন করে, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হয়। NH2 অর্থাৎ এটি প্রাইমারি, সেকেন্ডারি বা টারসারি অ্যামিন হতে পারে। আমরা শুধুমাত্র প্রাইমারি অ্যামিনের উদাহরণটাই দেখিয়েছি। 3 ধরনের অ্যামিনেরই হাইড্রোজেন পরমাণুগুলো আম্লিক থাকায় গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করলে ওই হাইড্রোজেনগুলো গ্রিগনাট বিকারকের সঙ্গে যুক্ত হয়ে যায়। প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখতে পারবো 2টো আম্লিক হাইড্রোজেন পাওয়া যাবে, সেকেন্ডারির ক্ষেত্রে আমরা দেখতে পারবো 1টা আম্লিক হাইড্রোজেন, এবং টারসারির ক্ষেত্রে দেখা যাবে যে 1টা আম্লিক হাইড্রোজেন থাকবে না, অর্থাৎ টারসারির সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে না গ্রিগনাট বিকারক। এখানে টারসারিটা লেখাটা ভুল হয়েছে, টারসারি অ্যামিন বিক্রিয়া করবে না। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে বোঝাই যাচ্ছে যে আম্লিক হাইড্রোজেন আছে এবং অ্যালকেন উৎপন্ন হলো, CH3CO- আর MgX রয়ে গেল। আমরা আরেকটি যৌগ নিয়েছি অ্যাসিটিলিন। আমরা জানি অ্যাসিটিলিনের হাইড্রোজেনগুলো আম্লিক হয়, এই আম্লিক হাইড্রোজেনের সঙ্গেও বিক্রিয়া করছে গ্রিগনাট বিকারক, দিয়ে অ্যালকেন উৎপন্ন করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে অংশটা পড়ে রয়েছে সেটা রইল HC≡C- MgX। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ গ্রিগনাট রিএজেন্ট ইজ ফর্মড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রিয়াকশানটা এমন একটা বিক্রিয়া যেখানে গ্রিগনাট বিকারকের সঙ্গে বিক্রিয়া করার ফলে আবার একটা নতুন গ্রিগনাট বিকারক উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে এমন একটি উদাহরণ দাও যেখানে গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে আরেকটি নতুন গ্রিগনাট বিকারক উৎপন্ন করে। জল ও অ্যালকোহলের সহিত এইরূপ বিক্রিয়ার জন্য গ্রিগনাট বিকারক প্রস্তুতির সময় শুষ্ক ইথার ও অ্যালকোহল মুক্ত ইথার নেওয়া হয়। যদি আমরা না নিই তাহলে কিন্তু গ্রিগনাট বিকারক সঙ্গে সঙ্গে জল বা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেনে পরিণত হবে। আমরা গ্রিগনাট বিকারক পাবো না, অ্যালকেন পাবো। আমরা এবার দেখব গ্রিগনাট বিকারকের সাহায্যে বিভিন্ন ধরনের জৈব যৌগ প্রস্তুত করব। এই রিয়াকশানগুলো আমরা আবার বিভিন্ন চ্যাপ্টারে পড়ব।
এখানে আমরা শর্টকাটে একটুখানি দেখবার চেষ্টা করব। প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করবার জন্য গ্রিগনাট বিকারককে ফর্ম্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাতে হবে, শুধুমাত্র ফর্ম্যালডিহাইড, অন্য অ্যালডিহাইড নিলে কিন্তু প্রাইমারি অ্যালকোহল হবে না। এখানে দেখতে পাচ্ছি মাইনাস ডেল্টা, এটা প্লাস ডেল্টা, গ্রিগনাট রিয়েজেন্ট মাইনাস, তাহলে এইটা গিয়ে এখানে আক্রমণ করছে, পাই বন্ধন তার দুর্বল, ওটি ভেঙে যাবে, এই জিনিসটা উৎপন্ন হচ্ছে। লঘু এইচ সেল দিলে এখানে প্রোটোনেশন হবে, অর্থাৎ এইচটা যুক্ত হয়ে যাবে, আমরা প্রাইমারি অ্যালকোহল পেলাম। অনুরূপভাবে সেকেন্ডারি অ্যালকোহল যদি আমরা গ্রিগনাট বিকারক থেকে প্রস্তুত করতে চাই, তাহলে যে কোনো অ্যালডিহাইডকে ব্যবহার করতে হবে। এটি হলো একটা অ্যালডিহাইডের সংকেত, এটা আমাদের গ্রিগনাট বিকারক। ইথান মাধ্যমে একইভাবে এখানে মাইনাস আধানটা প্লাস আধানের সঙ্গে যুক্ত হয়ে যাবে, দিয়ে আমরা এরকম একটা মধ্যবর্তী পর্যায়ে পদার্থ দেখতে পারবো, যার সঙ্গে লঘু এইচ সেলে বিক্রিয়া করালে আমরা সেকেন্ডারি অ্যালকোহল পাবো। অনুরূপভাবে টারসারি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে যে কোনো কিটনকে নিতে হবে। এখানে গ্রিগনাট বিকারক আমরা ব্যবহার করেছি, একইভাবে এখানে মাইনাস ডেল্টা, এখানে প্লাস ডেল্টা, এটা মাইনাস এগিয়ে এখানে আক্রমণ করবে, দিয়ে এই মধ্যবর্তী পর্যায়ে পদার্থটি উৎপন্ন হবে। এই ক্ষেত্রে আমরা লঘু HCl এর পরিবর্তে জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইড দেবো। আমরা জানি যে জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণটি অল্প আম্লিক, আমরা লবণে আদ্য বিশ্লেষণ চ্যাপ্টার 11-এ পড়েছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি মৃদু আম্লিক এবং সেখান থেকেই প্রোটোনেশন হবে এবং আমরা টারসিয়ারি অ্যালকোহল পেয়েছি। এইখানে ইউজ অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাজ ইন প্রেজেন্স অফ HCl, অ্যাসিডের উপস্থিতিতে টারসারি অ্যালকোহল সহজে নিরুদ্দিত হয়ে অ্যালকিনে পরিণত হয়। আমরা অ্যালকোহল চ্যাপ্টারে এটা শিখব, সহজে নিরুদ্দিত হয়ে অ্যালকিনে পরিণত হয়। তাই এই ক্ষেত্রে আমরা HCl এর পরিবর্তে জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করব। এরপর হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুতি। গ্রিগনাট বিকারকের সঙ্গে HCl যদি বিক্রিয়া করানো হয়, দেখা যাচ্ছে যে কার্বনের উপরে ধনাত্মক আধান এবং নাইট্রোজেনের উপরে ঋণাত্মক আধান ইথার মাধ্যমে, তাহলে আর যে ঋণাত্মক আধান এই কার্বনে আক্রমণ করবে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের মাইনাস MgX, একে লঘু HCl দ্বারা আদ্য বিশ্লেষণ করলে HC, এই জিনিসটা চলে যাবে এবং তার জায়গায় অক্সিজেন যুক্ত হয়ে যাবে। তাহলে অ্যালডিহাইড প্রস্তুত করতে গেলে হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে রিঅ্যাকশান করাতে হবে। কিটোন প্রস্তুতি, আমরা দেখতে পাচ্ছি যে RCN, যে কোনো অ্যালকিল সায়ানাইড নেওয়া হয়েছে, তার সঙ্গে MgX এর বিক্রিয়া, একইভাবে বিক্রিয়াটি হলো, মধ্যবর্তী পর্যায়ে এটি উৎপন্ন হলো, একে লঘু HCl দ্বারা আদ্য বিশ্লেষণ করার ফলে আমরা পাচ্ছি কিটোন। তাহলে আমরা দেখতে পেলাম যে কিটোন বা অ্যালডিহাইড প্রস্তুত করতে গেলে HCN বা RCNকে ব্যবহার করতে হবে। ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের আরেকটি রিঅ্যাকশান, কার্বক্সিলিক অ্যাসিড কী করে প্রস্তুত করতে পারবো, গ্রিগনাট বিকারককে ব্যবহার করে। গ্রিগনাট বিকারকের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশান করানো হয়েছে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাসীয় অবস্থায় নয়, এটা শুষ্ক বরফ অর্থাৎ ড্রাই আইস, শুষ্ক বরফকে রিঅ্যাকশান করাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি RC ডবল বন্ড O মাইনাস Mg, এইখানটাতে ধনাত্মক আধান, আরটা এখানে গিয়ে আক্রমণ করলো, এই পাই বন্ধনটা ভেঙে গেল, অক্সিজেনের উপরে মাইনাস, তাহলে O মাইনাস MgX, এখানে লঘু HCl দিলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। আর একটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, RMgX এর সঙ্গে অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে RO2 MgX উৎপন্ন হয়। ওই জন্য গ্রিগনাট বিকারকের প্রস্তুতির সময় পাত্রতে যেন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস না থাকে, তাহলে কিন্তু গ্রিগনাট বিকারক উৎপন্ন হওয়ার সাথে সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে ফেলে। নেক্সট আমরা আর একটা বিষয় এখানে লক্ষ্য করব, গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে যে ক্রমটি হলো সেটি হলো RI সবথেকে দ্রুত, কারণ RI বন্ধনটি সবথেকে তাড়াতাড়ি ভাঙবে, তারপরে RBr, তারপরে RCl, তারপর RF কিন্তু গ্রিগনাট বিকারক উৎপন্ন করবে না, কারণ এই RF বন্ধনটা সহজে ভাঙতে পারবে না। আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, দেখো এখানে ব্রোমিন আর Cl দুটোই যুক্ত আছে, এটা ম্যাগনেসিয়াম 1 মোল দেওয়া হয়েছে। আমরা জানি যে ব্রোমিন এবং ম্যাগনেসিয়াম উভয় গ্রিগনাট বিকারক উৎপন্ন করতে পারে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাকশান করতে পারে, কিন্তু এখানে 1 মোল দেওয়া আছে, যে বন্ধনটি সহজে ভাঙবে সেই বিক্রিয়া করবে, অর্থাৎ কার্বন ব্রোমিনের ওই বন্ধনটা সহজে ভাঙছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে MgBr, ক্লোরিনটা কিন্তু এখন ইনট্যাক্ট রয়েছে। আমি এবার যদি আর 1 মোল ম্যাগনেসিয়াম এর সঙ্গে রিঅ্যাকশান করাতাম তাহলে কিন্তু এই ক্লোরিনটা বিক্রিয়া করতো।
সেকেন্ড আরেকটি প্রশ্ন হলো এরকম ভিসিনাল ডাইহ্যালাইড দেওয়া হয়েছে, তাকে ম্যাগনেসিয়াম ইথার দিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়াম সিএল হয়ে গেল, এটা কার্বনটা ঋণাত্মক আধান, এই ঋণাত্মক আধানটা এখানে পড়ছে, ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে, CH2 ডবল বন্ড CH2 অ্যালকিনে পরিণত হয়ে গেল। তাই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে গ্রিগনার বিকারক প্রস্তুত করা যায় না। আমরা তাহলে শিখলাম ভিসিনাল ডাইহ্যালাইড থেকে যদি আমরা গ্রিগনার বিকারক প্রস্তুত করবার চেষ্টা করি তাহলে আমরা একবারে অ্যালকিন পেয়ে যাব নিম্নলিখিত কৌশলের মাধ্যমে। তাই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে আমরা গ্রিগনার বিকারক প্রস্তুত করতে পারবো না। অনুরূপ আরেকটি উদাহরণ দেওয়া আছে, দুটো ব্রোমিন লাগানো আছে সাইক্লোহেক্সেনে ম্যাগনেসিয়াম হিতার, তাহলে একটা বিক্রিয়া করলো এবং ওই কার্বনের মাইনাস আধানটা এখানে আসলো, এই ব্রোমিনকে বের করে দিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও অ্যালকিন উৎপন্ন হয়েছে। অর্থাৎ এইরকম পাশাপাশি কার্বন পরমাণুতে দুটি হেলোজেন পরমাণু যুক্ত থাকলে আমরা তাদেরকে গ্রিগনার বিকারক প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারি না। অনুরূপভাবে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, এইখানে একটা ক্লোরিন, এইরকম একটা যৌগ, এখানে আর একটা ক্লোরিন, আমি ম্যাগনেসিয়াম ইথারের সঙ্গে বিক্রিয়া করেছি, এই দিকটাতে ধরি যে গ্রিগনার বিকারক উৎপন্ন হয়েছে MgCl, এই কার্বনটা মাইনাস আন, এই কার্বনটার উপরে আক্রমণ করবে SN2 বিক্রিয়া, এইখান থেকে এখানে আক্রমণ করবে, দিয়ে ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। SN2 বিক্রিয়া এখানে এই এমন একটি উদাহরণ যেখানে গ্রিগনার বিকারক উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নিজেরই পার্শ্ব শৃঙ্খলের সঙ্গে বিক্রিয়া করে ফেলছে, অর্থাৎ নিজেরই একটা অংশের সঙ্গে সে SN2 বিক্রিয়া অংশগ্রহণ করছে, সিএলটা সরে গেল, তার ফলে আমরা সাইক্লোপ্রোপেন পেলাম। তাহলে আমরা দেখতে পেয়েছি যে এইরূপ যৌগগুলোকে আমরা গ্রিগনার বিকারক প্রস্তুতিতে ব্যবহার করতে পারবো না, কারণ গ্রিগনার বিকারক উৎপন্ন হবার সাথে সাথে তারা কিন্তু রিঅ্যাকশান করে ফেলবে। একটি এস্টারের সঙ্গে গ্রিগনার বিকারক CH3Mgb আর এক্সেস পরিমাণ বিক্রিয়া করানো হয়েছে, এক্সেস পরিমাণ নেওয়া হয়েছে, তাহলে আর 2 নম্বর হচ্ছে অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধনাত্মক আধান, গ্রিগনার বিকারকের এটা ঋণাত্মক আধান, এটি এখানে গিয়ে আক্রমণ করলো, এইরকম একটি মধ্যবর্তী পর্যায়ে উৎপন্ন পদার্থ হলো। আমরা দেখতে পাচ্ছি OC2H5, এটি সহজে ভেঙে বেরিয়ে যায়, গুড লিভিং গ্রুপ, তাই O- এই ক্ষেত্রে আবার দ্বিবন্ধন গঠন করবার চেষ্টা করবে, কারণ এটি সহজে ভেঙে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে O ডবল বন্ড হয়ে গেল, এই CH3Mgb আর আবার রিঅ্যাকশান করবে, কারণ এখানে ধনাত্মক আধান আছে, তাহলে এই CH3 আবার এইখানটাতে রিঅ্যাকশান করে এসে আমাদের এই যৌগটা উৎপন্ন করলো। এবার আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশান করলে টারশেরিয়াল ঘোল পাই, তাহলে আমাদের এই যৌগটার সঙ্গে অতিরিক্ত পরিমাণ গ্রিগনার বিকারকের বিক্রিয়াতে আমরা নিম্নের যৌগটা পাবো। নেক্সট যে ধাতুটির সঙ্গে বিক্রিয়ার কথা আমরা আলোচনা করব সেটি হচ্ছে লেডের সাথে বিক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স সমীকরণ অনুযায়ী 4 অণু ইথাইল ক্লোরাইড লেডের সঙ্গে বিক্রিয়া করা হয়েছে, এটা লেডের সঙ্গে সোডিয়াম ধাতুর সংকর ধাতুকে নেওয়া হয়েছে, তাহলে তাড়াতাড়ি বিক্রিয়াটা হয়। আমরা পাচ্ছি যে C2H5 4Pb, এটাকে বলবো টেট্রা ইথাইল লেড, টেট্রা ইথাইল লেড উৎপন্ন হয়েছে, এটি একটা ইম্পর্টেন্ট যৌগ, এই যৌগটার নাম হচ্ছে অ্যান্টি নকিং কম্পাউন্ড, অর্থাৎ এই যৌগটাকে আমরা যদি গাড়ির তেলের সঙ্গে মেশাই তাহলে ইঞ্জিনে আওয়াজ হয় না, এটা আগে ব্যবহার হতো, কিন্তু এটার সাথে গাড়ির তেলের দহনের ফলে এটাও কিন্তু বায়ুমণ্ডলে মিশে যেত, তার ফলে লেড দূষণ হতো, তার ফলে এর ব্যবহার এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত গ্যাসোলিন বা পেট্রোল সেগুলো ব্যবহার করা হয়, সেগুলো যদি সরল শৃঙ্খল হয় তাহলে কিন্তু দহনের সময় ইঞ্জিনে বিকট শব্দ করে, তো এইটি অনুঘটকের কাজ করে এবং দহনের পূর্বে তাদেরকে পার্শ্ব শৃঙ্খলে পরিণত করে দেয়, তার ফলে ইঞ্জিনে আওয়াজটা কমে যায়, এই জন্য এই যৌগগুলোকে বলা হয় অ্যান্টি নকিং কম্পাউন্ড। নেক্সট আমরা আসবো সোডিয়ামের সাথে রিঅ্যাকশান। আমরা ক্লাস 11তে দেখেছি যে একে ভার্জ বিক্রিয়া বলা হয় বা উর্জ বিক্রিয়া বলা হয়। আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম RX শুষ্ক ইথার নেওয়া হয়েছে, কারণ সোডিয়াম যদি জল থাকে তাহলে জলের সঙ্গে রিঅ্যাকশান করে ফেলবে, ওই জন্য শুষ্ক ইথার ব্যবহার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আর উৎপন্ন হয়েছে। একটা উদাহরণ CH3Br+Na, এটা BrCH3, এখানে আমরা দেখতে পাচ্ছি CH3 উৎপন্ন হয়েছে। আর একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে
এইরকম একটি যৌগ রয়েছে, এখানে বিআর এটা সোডিয়াম ড্রাই ইথার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সোডিয়াম বিআর বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বিআর বেরিয়ে যাচ্ছে, এদের মধ্যবর্তী পর্যায়ে একটা বন্ধন হচ্ছে। তাহলে এটা এক্সাম্পল অফ ইন্ট্রামলিকুলার ভার্জ রিয়েকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা উদাহরণ হলো ইন্ট্রামলিকুলার ভার্জ বিক্রিয়ার। আমরা এখন যদি দুটো ভিন্ন ভিন্ন অ্যালকিল হ্যালাইডকে নিতাম, দুটো ভিন্ন অ্যালকিল হ্যালাইড নিতাম, দিয়ে ভার্জ বিক্রিয়া করাতাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের বিক্রিয়াজাত পদার্থ পাবো। আমরা ক্লাস 11-এ এই কী করে ঘটে সেটা আমরা দেখেছি। এই যৌগটা উৎপন্ন হবে কি করে না, CH3Br এবং Br CH2CH3 সাথে বিক্রিয়া করে মধ্যবর্তী পর্যায়ে যে বি যৌগটা উৎপন্ন হবে 2 অণু CH3Br এর সঙ্গে বিক্রিয়া করলে, আর 2 অণু যদি এইটা বিক্রিয়া করে তাহলে আমাদের বিউটেন যেটা সি বলা হয়েছে সেই যৌগটা উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপ্রতিসম যদি অ্যালকেন প্রস্তুত করতে হয় ভার্জ বিক্রিয়ার সাহায্যে, তাহলে দুটো ভিন্ন অ্যালকিল হ্যালাইড নিতে হবে এবং তার ফলে আমরা 3 ধরনের বিক্রিয়াজাত পদার্থ পাবো। এবং সবাই যেহেতু অ্যালকেন, তাহলে তাদের ধর্ম কাছাকাছি হবে এবং তাদেরকে পৃথক করা কষ্টকর। ওই জন্য অপ্রতিসম কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুত করার জন্য আমরা ভার্জ বিক্রিয়াকে ব্যবহার করতে পারি না, আমরা ক্লাস 11-এ শিখেছি। এই বিক্রিয়াটার কৌশল আমরা রেডিক্যাল মেকানিজম দেখাচ্ছি। দুটো সোডিয়াম প্রথমে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এখানে আমরা দুটো আর এক্স পালিয়ে যাচ্ছে, আরটা ক্যাটায়ন হয়ে যাচ্ছে, তখন দুটো ইলেকট্রন দুজনকে দেওয়া হচ্ছে এবং আর ডট হয়ে যাচ্ছে মুক্তমূলক। এই দুটো আর পরস্পরের সঙ্গে রিঅ্যাকশান করছে, দিয়ে আর গঠন করছে, আর সোডিয়াম ওই এক্স মাইনাসের সঙ্গে রিঅ্যাকশান করে NaX গঠন করছে। এটি হলো এর মেকানিজম। হেলো অ্যালকেনের বিজারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেলো অ্যালকেনকে নিম্নলিখিতভাবে বিজারণ করব, অর্থাৎ হেলোজেন পরমাণুটা সরে যাবে, তার জায়গায় হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, দিয়ে অ্যালকেনে পরিণত হবে। আমরা হাইড্রোজেন, নিকেল, প্লাটিনাম উচ্চ তাপমাত্রা দিয়ে বিজারণ করতে পারি, অথবা এই যায় একটা তীব্র বিজারক যেটার সঙ্গে RX-এর বিক্রিয়া করব লাল ফসফরাসের উপস্থিতিতে, কারণ যে উৎপন্ন আয়োডিন হচ্ছে সেই উৎপন্ন আয়োডিন কিন্তু এর সঙ্গে বিক্রিয়া করে আবার বিপরীতমুখী বিক্রিয়া করতে পারে। লাল ফসফরাস এই আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে Pi3 গঠন করবে, তার ফলে বিক্রিয়াটি একমুখী হবে। দেখতে পাচ্ছ আয়োডিনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে আবার RX-এ পরিণত করতে পারে, বিক্রিয়াটি উভমুখী, তাই আয়োডিনের সঙ্গে লাল ফসফরাস বিক্রিয়া করে Pi3 গঠন করে, তার ফলে বিপরীতমুখী বিক্রিয়াটা হয় না। জিঙ্ক HCl এর বিক্রিয়ায় ধাতু আর অ্যাসিডের বিক্রিয়াতে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে, সেই হাইড্রোজেন দ্বারা বিজারণ করব। এইখানে RH হবে, এখানে CH3 হবে না, এখানে RH হবে। RH আমাদের সাবস্ট্রেট RH, এখানে ভুল করে CH3 লেখা হয়ে গেছে। জিঙ্ক, কপার যুগল আর ইথাইল অ্যালকোহল এদের বিক্রিয়াতে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে, সেই হাইড্রোজেন দ্বারা বিজারণ ঘটবে এবং আমাদের উৎপন্ন হবে RH। এরপরে নেক্সট যে বিক্রিয়াটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো হেলো অ্যালকেনের পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশান। আমরা দুটো উদাহরণ দিয়েছি, CH3CH2CH2Cl AlCl3, এটাকে তাপ দিলাম, CH3CH3Cl, অর্থাৎ ক্লোরিনটা শেষ থেকে মাঝখানটাতে যুক্ত হয়ে গেল। আমরা আরেকটি উদাহরণ নিয়েছি, সেখানে দেখতে পাচ্ছি ক্লোরিনটা অন্য একটি জায়গায় যুক্ত হয়েছে AlCl3 সহ উত্তপ্ত করার ফলে। আমরা এই বিক্রিয়াগুলির মেকানিজম নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করতে পারি মেকানিজমের সাহায্যে। AlCl3 একটা লুইস অ্যাসিড, অর্থাৎ তার অষ্টক পূর্ণ হয়নি, সে অষ্টক পূর্ণ করবার চেষ্টা করবে এবং Cl- টেনে নেবে, দিয়ে AlCl4- বানাবে। এর ফলে এখানে একটা কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। কার্বোক্যাটায়নটা আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি, তাই কম স্থায়ী। এখান থেকে একটা H- শিফট হবে এইখানটাতে, দিয়ে আমাদের নতুন কার্বোক্যাটায়ন হবে। নতুন কার্বোক্যাটায়নটা সেকেন্ডারি, কাজ স্টেবিল। এরপরে AlCl4- থেকে আবার ক্লোরিনটাকে টেনে নেবে, দিয়ে AlCl3 অনুঘটক ফিরে যাবে। অনুঘটকের কাজ শেষ হয়ে গেছে, অনুঘটক আবার ফিরে যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে এই রকম করার ফলে পুনর্বিন্যাস ঘটলো।
সেকেন্ড উদাহরণটারও আমরা মেকানিজম একইভাবে করতে পারি। AlCl3 লুইস অ্যাসিড এখান থেকে Cl মাইনাসকে নিয়ে নিল, নিজের অষ্টক AlCl4 মাইনাস বানালো, একটি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কার্বোক্যাটায়নটা প্রাইমারি লেস স্টেবিল, তাই এখান থেকে CH3 মাইনাসের স্মরণ হবে, এই CH3টা এখানে চলে গেল। তাহলে আমরা এইরকম পেলাম নতুন কার্বোক্যাটায়নটা টারশারি কার্বোক্যাটায়ন হলো, তাই এটা নিশ্চয়ই অনেক বেশি স্থায়ী হলো। এবার AlCl4 মাইনাসের সঙ্গে পুনরায় ক্লোরিনটাকে নিয়ে নিল, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পুনর্বিন্যাস ঘটল। এখন আমাদের যে বিষয়টি পড়ার সেটা হলো হেলোঅ্যাডিনস। হেলোঅ্যাডিনস অর্থাৎ বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি হেলোজেন যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করেছে, অর্থাৎ বেনজিন বলয়ের গঠনকারী কার্বনের সঙ্গে হেলোজেন যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করে তাদেরকে হেলোঅ্যাডিনস বলি। আমরা চলে আসবো সরাসরি প্রিপারেশন, আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে চলে আসবো, অর্থাৎ বেনজিন। আমরা ক্লাস 11-এ পড়েছি বেনজিনের ক্লোরিনেশন, ব্রোমিনেশন বা আয়োডিনেশন। ক্লোরিন Fe তাহলে ক্লোরোবেনজিন, ব্রোমিন Fe তাহলে ব্রোমোবেনজিন। যদি ক্লোরোবেনজিনের সঙ্গে পুনরায় আবার ক্লোরিনের রিয়াকশান করানো হয়, আমরা জানি যে ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক রূপে কাজ করে, লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, বলয় ইলেকট্রন প্রবেশ করায়, তার ফলে অর্থ এবং প্যারা অবস্থানকে সক্রিয় করে ফেলে। তাহলে আমরা দুটো প্রোডাক্ট পাবো, অর্থ ডাইক্লোরোবেনজিন আর প্যারা ডাইক্লোরোবেনজিন। এইটা মেজর প্রোডাক্ট হবে, কারণ এখানে স্টেরিক হিন্ডারেন্স থাকছে না, দুটো ক্লোরিন দূরে দূরে থাকছে, এখানে দুটো ক্লোরিন কাছাকাছি আছে বলে এটা কম পরিমাণে উৎপন্ন হবে। আমাদের অনুরূপভাবে যদি টলুইনকে নেওয়া হয় বেনজিনের পরিবর্তে Cl2Fe, তাহলে আমরা দেখতে পাচ্ছি CH3ও ইলেকট্রন ঠেলে দেয় বলয়ে, অর্থাৎ এটি অর্থ প্যারা নির্দেশক, তার ফলে ক্লোরিন একটা অর্থ পজিশানে একটা প্যারা পজিশানে যুক্ত হবে এবং এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে, মুখ্য প্রোডাক্ট, কারণ এখানে স্টেরিক হিন্ডারেন্সটা কম হচ্ছে। আমরা এই বিক্রিয়ার মেকানিজম ক্লাস 11-এ দেখে এসেছি। এখানে একটা নোট দেওয়া আছে, দেখুন নোটটা। ফ্লুরিন সরাসরি বেনজিনের সাথে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে, অর্থাৎ ফ্লুরিনের সঙ্গে যদি আমরা বেনজিনে বিক্রিয়া করাই তাহলে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে এবং তার ফলে ফ্লুরোবেনজিন আমরা এইভাবে প্রস্তুত করতে পারি না। এখন আমরা এই বিক্রিয়াটার মেকানিজম যেটি ক্লাস 11-এ আমরা শিখে এসেছি সেই মেকানিজমটাকে আমরা আবার দেখব। এই বিক্রিয়াটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এখানে একটা ইলেকট্রোফাইল Cl+ বেনজিন বলয় থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলছে। প্রথমে দেখো এফির ভূমিকাটা কি, এফি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে FeCl3 গঠন করছে, এটা কিন্তু একটা লুইস অ্যাসিড, এফির অষ্টক পূর্ণ হয়নি। পরবর্তীকালে FeCl3 আবার Cl2-র সঙ্গে বিক্রিয়া করে FeCl4- গঠন করছে, নিজের অষ্টক পূর্ণ করেছে এবং একটা Cl+ আয়ন উৎপন্ন করেছে। এটি হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রোফাইল Cl+। এই Cl+টি বেনজিনের সঙ্গে রিয়াকশান করছে, স্লো রেট ডিটারমাইনিং স্টেপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিগমা কমপ্লেক্স গঠন হয়েছে, যেটা স্টেবিল নয়, নন অ্যারোমেটিক, তাই এটি দ্রুততার সঙ্গে রিয়াকশান করছে, এই হাইড্রোজেনটা চলে যাচ্ছে আর এখানে ডাবল বন্ড হয়ে যাচ্ছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে আমাদের ক্লোরিন যুক্ত হয়ে গেল, হাইড্রোজেনটা সরে গেল। এটা আমাদের একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট আমরা চলে আসবো আয়োডিনেশন। বেনজিনের সঙ্গে আয়োডিনের বিক্রিয়ায় আয়োডোবেনজিন প্লাস এইজাই হয়, কিন্তু আমরা জানি যে এইজাই পুনরায় এর তীব্র বিজারক, তাই এর সঙ্গে পুনরায় বিক্রিয়া করতে পারে, দিয়ে বেনজিন আর আয়োডিনে পরিণত করে দিতে পারে। তাই এই বিক্রিয়াটিকে একমুখী করবার জন্য আমরা এইজাইকে নষ্ট করে দিতে হবে, অর্থাৎ এইজাই বিজারক, জারকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাই তাহলে জারক পদার্থটা এইজাইয়ের সাথে বিক্রিয়া করে একে আয়োডিনে পরিণত করে দেবে, তার ফলে বিপরীতমুখী বিক্রিয়াটা আর হবে না, তাই আমরা আয়োডোবেনজিন পাবো। জারক হিসাবে আমরা ব্যবহার করে থাকি HNO3, HGO বা HiO3। জারক পদার্থগুলি নিম্নলিখিতভাবে এইজাইকে এই I2-তে পরিণত করবে। দেখতে পাচ্ছ এইজাইয়ের সঙ্গে HiO3, H2O+ আয়োডিন, HgI2 প্লাস H2O। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইজাই নিম্নলিখিতভাবে বিক্রিয়ার মাধ্যম থেকে সরে যাচ্ছে, তার ফলে বিক্রিয়াটি একমুখী বিক্রিয়াতে পরিণত হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে পার্শ্ব শৃঙ্খলে হেলোজেনেশন।
আমরা বেঞ্জিনের সঙ্গে যে CH3টা লেগে রয়েছে, এই CH3তে যদি হ্যালোজেনেশন হয় তখন আমরা বলি পার্শ্ব শৃঙ্খলে হ্যালোজেনেশন। এর কিন্তু শর্ত আলাদা। এখানে ক্লোরিন হ্যালোজেন বাহক নয়, সানলাইট 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মুক্তমূলক কৌশল অনুযায়ী বিক্রিয়াটি ঘটছে। তাহলে আমরা জানি যে এইখানে যে হাইড্রোজেনটি আছে সেই হাইড্রোজেনটি সরে যাওয়ার ফলে যে মুক্তমূলকটি হবে সেটা রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব পাবে, তার ফলে সেই হাইড্রোজেনটি সরে গেছে, দিয়ে ক্লোরিন যুক্ত হয়েছে। আমরা এই ধরনের একটি যৌগ পেলাম, এখানে পার্শ্ব শৃঙ্খলে ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টলুইনের হ্যালোজেনেশনের দুটো শর্ত, একটা পার্শ্ব শৃঙ্খলে ক্লোরিন প্রবেশ করতে পারে অথবা বলয়ে প্রবেশ করতে পারে। এইখানে যদি আমি ক্লোরিন Fe ব্যবহার করতাম তাহলে কিন্তু অর্থ আর প্যারা পজিশনে ক্লোরিনটা প্রবেশ করতো। এইখানে আবার যদি আমরা ক্লোরিন ও সূর্যালোক ব্যবহার করি তাহলে আরেকটি হাইড্রোজেন সরে যাবে, এমনি করে CCl3 প্লাসটে উৎপন্ন হবে। নেক্সট আমাদের উদাহরণ হলো বেঞ্জিনের উপরে CH2CH3 রয়েছে, অর্থাৎ প্রোপাইলিথেন বলতে পারি আমরা এটাকে। তো আমরা দেখছি ক্লোরিনেশন করছি, আবার এইখানকার হাইড্রোজেনটি আমাদের সরবে, কারণ এখানে উৎপন্ন মুক্তমূলকটা স্থায়ী হবে। এখানে SL মানে সূর্য আলোক, সানলাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানকার হাইড্রোজেনটা সরে গেছে। একে যদি পুনরায় আবার ক্লোরিনের সঙ্গে রিয়াকশান করানো হতো, আর একটা হাইড্রোজেন রয়েছে সেটি সরে গিয়ে এরকম একটি যৌগ গঠন করতো। আমরা এই ক্লোরিনেশন যেটা করেছি সেটা এইখানে আমাদের ক্লোরিনেশন করছে, অর্থাৎ পার্শ্ব শৃঙ্খলের প্রথম কার্বনটির সঙ্গে। এই রকম অবস্থানে ক্লোরিনেশন করাবার জন্য আরেকটি ভালো বিকারক হলো SO2Cl2 সালফিউরিল ক্লোরাইড। সালফিউরিল ক্লোরাইড আমরা সূর্যালোকের উপস্থিতিতে রিয়াকশান করালাম, তাহলে আমরা পেলাম CH2Cl। আমরা যদি NBS অর্থাৎ N ব্রোমোসাকসেনামাইড যদি ব্যবহার করি সূর্যালোকের উপস্থিতিতে অল্প পারক্সাইডে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ব্রোমিন প্রবেশ করবে। এর আগে আমরা NBS সংক্রান্ত পড়েছি, এখানে অ্যালাইলিক এবং বেনজাইলিক ব্রোমিনেশনের জন্য এই বিকারকটি খুবই ভালো। এখানে যে বিক্রিয়াগুলি আলোচনা করা হয়েছে, এটা আগেও আলোচনা করা হয়েছে এই বিক্রিয়াগুলো সংক্রান্তে, ওই জন্য মেকানিজম এখানে আর বলা হচ্ছে না। এর মেকানিজম কিন্তু মুক্তমূলক, এবং আমরা জানি যে এই মুক্তমূলকটি বেনজাইলিক মুক্তমূলক, সেটি রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব পায়। তাই আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রেই এই কার্বনের সঙ্গে হ্যালোজেন পরমাণুটা যুক্ত হচ্ছে। নেক্সট যে বিক্রিয়াটা সংক্রান্ত আমরা পড়ব সেটা হচ্ছে ডাইঅ্যাজোনিয়াম লবণ থেকে ডাইঅ্যাজোনিয়াম লবণ, অর্থাৎ হচ্ছে অ্যানিলিন। এই অ্যানিলিনকে যদি আমরা NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে বিক্রিয়া করাই, তাহলে এইরকম একটি লবণ পাওয়া যাচ্ছে। এই লবণটিকে আমরা বলি বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। এই লবণটি কিন্তু অস্থায়ী, ওই জন্য টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হচ্ছে। এই উচ্চ তাপমাত্রাতে কিন্তু এটি বিয়োজিত হয়ে ফেনল উৎপন্ন করবে। আমরা দেখতে পাচ্ছি যদি HCl এর পরিবর্তে H2SO4 নিতাম তাহলে আমরা ডাইঅ্যাজোনিয়াম হাইড্রোজেন সালফেট পেতাম। যদি আমরা অ্যাসিড রূপে HBF4 নিতাম তাহলে N2 প্লাস BF4 মাইনাস পেতাম। এই যৌগটা কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকবে না জলে, এটা অদ্রাব্য অবস্থায় থাকবে। আমরা নেক্সট আসবো স্যান্ডমেয়ার বিক্রিয়া। এইরকম ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইডকে যদি CuCl আর HCl এর সাথে বিক্রিয়া করানো হয় তাহলে N2 প্রতিস্থাপিত হবে ক্লোরিন দ্বারা। অনুরূপভাবে CuBr আর HBr এর সঙ্গে যদি রিয়াকশান করানো হয় তাহলে Br দ্বারা প্রতিস্থাপিত হবে। এই বিক্রিয়া দ্বারা আমরা ডাইঅ্যাজোনিয়াম লবণ থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন বানাতে পারি। এই বিক্রিয়াটি প্রথম বলেছিলেন স্যান্ডমেয়ার। এই বিক্রিয়াটাকে আমরা স্যান্ডমেয়ারের বিক্রিয়া বলি। এর টিকা কিন্তু পরীক্ষাতে আসে, এর টিকা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে গাটারম্যান বিক্রিয়া। একই বিক্রিয়া গাটারম্যান দেখেছিলেন যে HCl আর কপার যদি আমরা নিই তাহলে একই বিক্রিয়া হবে। CuCl এর পরিবর্তে যদি কপার নেওয়া হয় তাহলেও একই বিক্রিয়া হবে। এখানে আমরা কপার গুঁড়ো নিয়েছি যাতে কার্যকারিতা আরও বেড়ে যায়। আমরা পড়েছি যে যত গুঁড়ো হবে তত ক্ষেত্রফল বাড়বে, তার ফলে কার্যকারিতা অনুঘটকের বাড়বে। আমরা দেখতে পেয়েছি একই জিনিস পাচ্ছি। অনুরূপভাবে CuBr আর কপার গুঁড়ো যদি নেওয়া হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। এই বিক্রিয়াটাকে গাটারম্যান বিক্রিয়া বলবো। এটি আমাদের স্যান্ডমেয়ার বিক্রিয়ার মতো। নেক্সট হচ্ছে ডাইঅ্যাজোনিয়াম লবণ থেকে আমরা দেখতে পাচ্ছি KI সরাসরি বিক্রিয়া করবে, দিয়ে এখানে আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হবে। এইটি হচ্ছে আয়োডোবেনজিন বানানোর জন্য সবথেকে বেস্ট মেথড। আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে বেস্ট মেথড ফর দ্য প্রিপারেশন অফ আয়োডোবেনজিন, তাহলে আমরা দেখতে পেলাম এটি আয়োডোবেনজিন বানানোর বেস্ট মেথড।
এরপরে যে রিয়াকশানটি পড়বো সেটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশান। এখানে ডাইজোনিয়াম ক্লোরাইডকে HbF4 এর সঙ্গে রিয়াকশান করালাম, তাহলে এটি অধক্ষিপ্ত হলো, এটিকে অধক্ষেপ থেকে পৃথক করা হলো এবং একে শুষ্ক করা হলো। তারপরে একে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয় এবং ফ্লুরিন এর সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং এই মেথডে দ্বারাই আমরা বেনজিন বলয়ে ফ্লুরিনকে প্রবেশ করাতে পারি। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা এতক্ষণ দেখতে পেরেছি যে ফ্লুরিনকে প্রতিস্থাপন করা যায় না সরাসরিভাবে, তো এইভাবে আমরা ফ্লুরিনকে প্রতিস্থাপন করতে পারি, ফ্লুরিন দ্বারা বেনজিন বলয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারি। এই বিক্রিয়াটিকে সিম্যান বিক্রিয়া নামে পরিচিত। সিম্যান বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা ফ্লুরোবেনজিন প্রস্তুত করতে পারি। এই জন্য বিক্রিয়াটি ইম্পর্টেন্ট, কারণ এটি হচ্ছে একমাত্র উপায় যেটার সাহায্যে আমরা ফ্লুরিন যুক্ত করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের হান্স ডিকারের রিয়াকশান। আমরা এর আগেও পড়েছি। এখানে হচ্ছে সিলভার সল্ট অফ বেনজোইক অ্যাসিড, এখানে ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড এটা মাধ্যম হিসাবে কাজ করছে, অথবা ক্লোরিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে আমরা ব্রোমিন বা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত যৌগ দেখতে পারবো। যদি আমরা ব্রোমিন ব্যবহার করি তাহলে ব্রোমিন যুক্ত হবে, যদি ক্লোরিন CCl ব্যবহার করি তাহলে এখানে Cl যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড আর AgBr বেরিয়ে আসবে। আমরা বিক্রিয়াটির মেকানিজম সম্পর্কে একটুখানি দেখব। এখানে বেনজিনের জায়গায় আমরা পিএইচ ধরেছি, তাহলে দেখতে পাচ্ছি Br2 সঙ্গে প্রথমে রিয়াকশান করছে, পিএইচ C ডবল বন্ড OBr প্লাস AgBr উৎপন্ন হয়েছে। এখানে মুক্তমূলক উৎপন্ন করছে, এটা হার নির্ণায়ক ধাপ, এটি মুক্তমূলক হয়েছে, Br ডট বেরিয়ে গেছে। এইটি স্টেবিল না, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, এখানে একটা ইলেকট্রন আর এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে কার্বন ডাইঅক্সাইড স্টেবিল বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে রয়ে গেল পিএইচ ডট। এই পিএইচ ডটটা মুক্তমূলকটা আর একটা Br ও CO পিএইচের সঙ্গে রিয়াকশান করছে, Brটাকে টেনে নিচ্ছে, দিয়ে পিএইচ Br হয়ে যাচ্ছে, ডট C ডবল বন্ড পিএইচ রয়ে গেছে। এইটি পুনরায় নিম্নলিখিতভাবে কার্বন ডাইঅক্সাইডকে বার করে দেবে এবং পিএইচ ডট উৎপন্ন করবে, যেটা পুনরায় আবার রিয়াকশান করতে শুরু করে দেবে। তাহলে আমরা এটা দেখলাম হান্স ডিকার বিক্রিয়ার কৌশল। আমরা এখন কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেমন ROH একটা HX এর সঙ্গে রিয়াকশান করছে, RH প্লাস জল উৎপন্ন হয়েছে, কিন্তু ফেনলকে যদি অনুরূপ রিয়াকশান করাই তাহলে কিন্তু ক্লোরোহেলোবেনজিন উৎপন্ন হয় না। দ্বিতীয় বিক্রিয়াটা হয় না কেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিক্রিয়াটা ঘটেছে কারণ প্রথম বিক্রিয়াটা SN1 অথবা SN2 মেকানিজম সাহায্যে সংগঠিত হয়। যদি অ্যালকোহলটি টারশারি হয় তাহলে বা সেকেন্ডারি হয় তাহলে SN1 কৌশল হবে, এবং যদি এটি প্রাইমারি হয় তাহলে SN2 বিক্রিয়ার সাহায্যে প্রতিস্থাপিত হয়েছে। তাহলে আমরা দেখি যে নিম্নলিখিত ক্ষেত্রে SN1 বা SN2 বিক্রিয়া কেন হচ্ছে না। তাহলে ফেনল থেকে যখন একটা H+ দিলাম আমরা ওটা জল বেরিয়ে চলে গেল, দিয়ে এই রকম ক্যাটায়ন উৎপন্ন করলো। এই ক্যাটায়নটা কিন্তু আনস্টেবল ক্যাটায়ন, কারণ এই যে কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড কার্বন, তার উপরে ধনাত্মক আধান চলে এসেছে এবং এটি রেজোনেন্স বা অন্য কোনো দ্বারা স্থায়িত্ব পাচ্ছে না। এটি খুবই অস্থায়ী কার্বোক্যাটায়ন, তাই কার্বোক্যাটায়ন গঠন হয় না, তাই SN1 বিক্রিয়া হয় না। আমরা যদি ফেনলের গঠনটাকে আবার লিখি তাহলে দেখতে পাচ্ছি পাই বন্ধনগুলো, অর্থাৎ উপরে একটা ইলেকট্রনের মেঘ, আবার নিচেও ইলেকট্রনের মেঘ। আমরা জানি যে SN2 বিক্রিয়া হতে গেলে ব্যাক সাইড অ্যাটাক করতে হবে নিউক্লিওফাইলকে, এখানে নিউক্লিওফাইলকে ঢুকতে হবে, লাল যে পোর্শনটা দেখানো হয়েছে, তাহলে সেটা কখনোই সম্ভব নয়, ইলেকট্রনের মেঘ ওকে বিকর্ষণ করবে। তাহলে আমরা বলতে পারি যে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব নয়, তাই SN2 বিক্রিয়াও সংঘটিত হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাক সাইডে অ্যাটাক করবার চেষ্টা করছে, কিন্তু এখানে ঢুকতেই পারবে না বিকর্ষণের জন্য। আর একটি কারণ বিক্রিয়া না করার পিছনে এই অক্সিজেন যে লোন পেয়ারটা রয়েছে ফেনলে সে রেজোনেন্সে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি কার্বন অক্সিজেনের বন্ধন আংশিক দ্বিবন্ধন হয়ে গেল, অর্থাৎ দৃঢ় হয়ে গেল, এবং এটাকে ভাঙা সহজ নয়, অর্থাৎ কোনো নিউক্লিওফাইল এসে এটাকে ভাঙতে পারবে না সহজে, এটা দৃঢ় বন্ধন হয়ে গেল। এই তিনটি কারণের জন্য আমরা বলতে পারি যে বলয়েস যুক্ত ওএইচকে আমরা প্রতিস্থাপন করতে পারবো না। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা সর্বদা মনে রাখবো, বলয়ের সাথে যুক্ত ওএইচকে প্রতিস্থাপন করা যায় না, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট লাইন, অর্থাৎ বলয়ের সাথে যুক্ত ওএইচকে প্রতিস্থাপন করা যায় না। আমরা একটা প্রশ্নর সাহায্যে জিনিসটাকে আরও দেখব। এখানে CH2OH, এখানে OH দুটো OH আছে, এই সেলের সঙ্গে রিয়াকশান করাতে বলছে, এটি বলয়ের সঙ্গে যুক্ত OH নিশ্চয়ই রিয়াকশান করবে না, তাহলে উপরের OHটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে আমরা উত্তর পাবো এইটা।
আর একটি প্রশ্ন দেওয়া হয়েছে Br2Fe, তাহলে দেখো শর্তটা হচ্ছে বলয়ের বিক্রিয়ার শর্ত। এখানে হ্যালোজেন বাহক Fe ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অর্থ পজিশনটাতে প্রবেশ করবে। প্যারা পজিশন যেহেতু ব্লক করা আছে, শুধুমাত্র একটাই ব্রোমিন অর্থ পজিশনে প্রবেশ করবে। এরপরে দ্বিতীয় শর্তটা ব্রোমিন সূর্য আলোক, তার মানে এটা মুক্তমূলক কৌশল হবে এবং এই জায়গায় মুক্তমূলকটা সবথেকে বেশি স্থায়ী হবে রেজোনেন্সের জন্য, অর্থাৎ আমরা এইখানটাতে ব্রোমিনকে দেখতে পারবো। তাহলে এই হলো আমাদের হ্যালো অ্যারিনসের প্রস্তুতি। আমরা নেক্সট ভিডিওতে এর ধর্ম সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।